3 মাসের মাথায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতি। অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল, হাত পা বেঁধে সর্বস্ব লুট। এলাকার এদিকে এসে মনে করেন 8-9 জন মানুষ, গাড়ির চালক, হেল্পার, সুপারভাইজার সবাইকে ধরে বাঁধে ওরা গাড়ি একজন চালাবার শুরু করে দিল। মেয়েদের উপরে খারাপ আচরণ করা হয়েছে, কিন্তু চেষ্টা করছে, কিন্তু কারো কিছু করতে পারেনি। জেলা সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে। সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। দুদিনের বৃষ্টিতে রংপুর নগরীর অনেক এলাকা এখনো জলমগ্ন। শ্যামাসুন্দরী খাল ভরাট ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন ভুক্তভোগীরা। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ, আমরা ফার্মে কাজ করতে পারতেছি না, ব্যাগ যাইতেছি। সব অপরিকল্পিত, যার জন্য ড্রেন রাস্তার থেকে নিচে এবং ড্রেনের ভিতরে সব ময়লা আবর্জনা জাম হয়ে আছে। সিরাজগঞ্জের 2টি গ্রামে প্রভাবশালীদের আধিপত্য বিস্তারের জেরে প্রায় ঘটছে সংঘর্ষ। গ্রাম ছাড়া অনেকে অসহায় প্রশাসন। কতগুলি মানুষ মাইরে থেলা চলে যায়, এত রাজনীতি করে। 2 গ্রামের প্রধান তারা যদি শান্তি না রাখে তাহলে মুক্তি কেমন করে হবে? মানুষ মরছে কি না মরছে, ওরা নিজে হাতে মাইরে লায়া সব জিনিসপাতি লুটপাট করতেছে। চুয়াডাঙ্গায় বাসাবাড়িতে হঠাৎই জ্বলে উঠেছে আগুন, পুড়েছে পানির পাইপ, প্লাস্টিক, কেমিক্যাল বা ফসফরিন গ্যাসের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। মাটির ভিতর থেকে ভূপৃষ্ঠ থেকে পানির সাথে ফসফরিন গ্যাস আসতে পারে, সেটা ফসফরিন গ্যাস সরাসরি বাতাসের সাথে আগুন ধরে। নেত্রকোনায় গড়ে উঠেছে শ্রম বিক্রির হাট। আশেপাশের জেলা থেকেও জড়ো হচ্ছেন দিনমজুররা। কর্মসংস্থান বাড়াতে কারখানা স্থাপনের দাবি। মেহেরপুরে ভালো দাম পেতে আগেভাগেই গাছ থেকে লিচু পাচ্ছেন অনেকে। অপরিপক্ক ফল স্বাস্থ্যতে ঝুঁকি ফেলতে পারে বলছেন চিকিৎসকরা। যমুনা নিউজে দর্শক আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আবারও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি। 3 মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি। যাত্রীবেশে বাসে উঠে অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল, চালক ও যাত্রীদের হাত পা বেঁধে লুটে নেয় সর্বস্ব। আর এই ঘটনায় এরই মধ্যে থানায় মামলা হয়েছে। দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস পুলিশের। এলাকার এদিকে এসে মনে করেন 8-9 জন মানুষ, গাড়ির চালক, হেল্পার, সুপারভাইজার সবাইকে ধরে বাঁধে ওরা গাড়ি একজন চালাবার শুরু করে দিল। আরগুলো সবাইকে মারপিট বাঁধে রেঁধে চোখ মুখ শুরু করে দিল, দিয়ে মোবাইল, টাকা পয়সা, কাগজ যা যেটা পাইছে চিন্তা করে নিয়ে চৌপুর রাত মনে হয় 6-7 ঘন্টা ঘুরে নিয়ে বেড়াইছে গাড়ি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে রাতভর ডাকাতির ভীতিকর পরিস্থিতির কথা জানাচ্ছিলেন ভুক্তভোগীদের একজন। মঙ্গলবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আল ইমরান পরিবহনের একটি বাস। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকেও কিছু যাত্রী বাসে ওঠেন। এলেঙ্গা পার হবার পরপরই যাত্রীবেশে থাকা ডাকাত দল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চালক, হেল্পার ও যাত্রীদের চোখ মুখ হাত পা বেঁধে লুট করা হয় টাকা পয়সা, স্বর্ণালংকার। ড্রাইভারকে জোর করে নামাইছি। কোন জায়গা থেকে? এটা হলো এলেঙ্গা থেকে। এলেঙ্গা স্ট্যান্ড পার হইয়াই কিন্তু এই ঘটনাটা নামাইয়া তারপরে ওরা ওই ডাকাইতের মধ্যে একজন ড্রাইভার সাথে আর হেল্পার, ড্রাইভার আর সহযোগীদেরকে বাঁধছে। 3 জন ড্রাইভারও চাকু বাজাইছে, এখন গাড়ি ব্রেক না দিলে মারি দেবে। কারণ আমার ড্রাইভার বাধ্যতামূলক গাড়ি জমাইছে, জমার পরে ওদের মাঝ থেকে আবার ড্রাইভার স্টার্টিংয়ে বসে বসে ওরাই আবার মনে করেন গাড়ি চালাইছে। আমাদের 4 জন পিছিয়ে নিয়ে যায়, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পাও বাঁধছে। বাসে থাকা নারী যাত্রীদের সাথেও অশোভন আচরণ করে ডাকাত দলের সদস্যরা। বাসের নিয়ন্ত্রণ নিয়ে আবারও তা ঘুরিয়ে নিয়ে আসা হয় সাভার, আশুলিয়ায়। রাতভর কয়েক দফা একই রুটে বাসটি নিয়ে আসা যাওয়া করে চক্রটি। ভোরের দিকে টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাস রেখে পালিয়ে যায় তারা। ছাড়া পেয়ে দিশেহারা যাত্রীরা ছুটে যায় সদর থানায়। সবার হাত পা বাঁধছে, হাত পা বাঁধার পর সবার থেকে সোনা দানা, টাকা পয়সা যা আছে সবকিছু নেওয়া হয়েছে।
এবং মেয়েদের উপরে মানে খারাপ আচরণ করা হয়েছে, কিন্তু চেষ্টা করছে কিন্তু কারো কিছু করতে পারেনি। একজন গাড়ি ফিরে আবার চলাচ্ছে, আমাকে ডাকলে হাত পাও বাঁধে গাড়ি পিছে ইনকে 5 মুড়ো মোড়া দিয়ে তুলল। এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। দ্রুতই জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা। সদর থানায় এই ব্যাপারে মামলা রুজু হয়েছে। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে তৎসহ শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। জেলা সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। এর আগে 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এর সপ্তাহখানেক পরে ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতি হয়। একই কায়দায় 2022 সালে কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই প্রসঙ্গে আরো তথ্য জানবো। আমরা সহকর্মী শামীম আল মামুনের কাছে যাচ্ছি, টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন তিনি। শামীম, জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা এই ঘটনায়, আর লুট করা মালামাল উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ, সেই তথ্য থাকলেও আমাদের একটু জানাবেন। কলি, আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু এই বছরই যে 2025 সালে কিন্তু পরপর 2 থেকে 3টি ঘটনা ডাকাতির ঘটনা ঘটলো এই মহাসড়কে। আর গতকাল রাত্রেবেলা রাত্রি 8টার সময় মহাখালী থেকে যে এই যে আল ইমরান বাসটি, এটি কিন্তু রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার পরপর রাত্রি 11টার দিকে যখন এলাঙ্গা মহাসড়কে চলে আসে, তখন কিন্তু এই মহাসড়কে যখন আসে তখনই ডাকাতরা সেই আব্দুল্লাহপুর, চন্দ্রা এবং বাইপাইল এই 3টি স্পট থেকে তারা 2-3 করে ভাগে ভাগে এই বাসটিতে উঠে এবং বাসটিতে উঠার পরপরই কিন্তু এলাঙ্গায় যখন বাসটি এসে পৌঁছায় এবং সেখান থেকেই হচ্ছে যে ডাকাত দল তারা বাসটিকে নিয়ন্ত্রণ নেয়। এবং ডাকাত দলের বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে প্রায় 9 থেকে 10 জন কিন্তু এই বাসে যাত্রী বেশে তারা উঠেছিল এবং ডাকাতি শুরু করে। তারা 4 থেকে 5 বার এই চন্দ্রা টু টাঙ্গাইল এবং টাঙ্গাইল টু চন্দ্রা এর মধ্যেই ঘোরাঘুরির মাঝখানেই কিন্তু তারা এই ডাকাতি করে এবং ডাকাতি করার পর প্রায় 2.25 লক্ষ টাকা গাড়ির যাত্রী যারা ছিলেন তাদের কাছ থেকে সব মিলিয়ে 2.25 লক্ষ টাকা এবং কয়েকানি স্বর্ণ, এগুলো সবকিছু কিন্তু এই ডাকাতরা লুট করে নিয়ে যায়। এবং আজকে যে বিকেল বেলা এই মিনু মিয়া নামে একজন যাত্রী রংপুরের, তিনি এই টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং 395 এবং 397 ধারায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ বলছে যে তারা এই লুট করা মালামাল এবং ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছে। খুব দ্রুতই তারা এগুলো উদ্ধার করতে সক্ষম হবে এমনটি জানিয়েছেন টাঙ্গাইলের এডিশনাল এসপি রেজওয়ান। ধন্যবাদ আপনাকে শামীম। ঈদযাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট 10 দিন বাল্কের চলাচল বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। জানান ঈদের আগে 3 দিন এবং পরে 7 দিন বন্ধ থাকবে বাল্কের চলাচল। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারী থেকে চিলমারী পর্যন্ত নতুন রুট চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আর এই রুটে 2টি ফেরি চলবে যা সংযুক্ত করবে জামালপুরের সাথে। এ সময় উপদেষ্টা জানান গাজীপুরের টিএনজেড, মাহমুদ গার্মেন্টস সহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 28 মের মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। আপনারা যেন বালিকারি করে সেগুলোকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না, রাতেও না। রাতে স্পিডবোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সরকারের বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে ময়মনসিংহ বিভাগীয় সদস্য নবায়ন এবং সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, সরকারের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে এখনো অনানুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন তোলেনি বিএনপি। তবে জনগণের মধ্যে বেশ কিছু বিষয়ে প্রশ্ন জন্মেছে। তারা সরকারের বিরুদ্ধে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছে। নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরও
ঢাকা দক্ষিণ সিটির যিনি মেয়র তাকে দায়িত্ব না দেওয়ার বিস্মিত বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। সরকারের থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ। এদিকে শ্যামাসুন্দরী খাল ভরাট, অন্যদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার কার্যক্রমও নেই দীর্ঘদিন ধরে। ফলে জলাবদ্ধতায় রংপুর মহানগরীর অনেক এলাকা, রাস্তা, বাসাবাড়ি পানি। দুর্ভোগের শেষ নেই সে এলাকাবাসীর। খোদ আবহাওয়া অফিসেই হাঁটু পানি। সিটি কর্পোরেশন এখনই যদি সজাগ না হয় তাহলে 2020 সালের মতো জলাবদ্ধতার কবলে পড়বে এই নগরী। গেল 2 দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে রংপুর মহানগরীর 33টি ওয়ার্ডের অন্তত 75টি পাড়া। এর মধ্যে বাবুখা, মধ্য বাবুখা, কামারপাড়া, খামারপাড়া, মাস্টারপাড়ার অবস্থা বেশি খারাপ। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই জলাবদ্ধতা। বৃষ্টি হইলে ঘরে একনে পানি জমা হয়ে থাকে এক হাঁটু। খাওয়া নেওয়া চলা ফিরে খুবই কষ্ট হয়েছে বাবা। ড্রেনটা নিচু হয়ে গেছে, পানি ঘরে বিছনা থেকে পানি খাইতে পারতেছি না, রান্না করতে পারতেছি না। ছোট ছোট বাচ্চা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ। চারতলা মোড় থেকে মাস্টারপাড়া হয়ে বাবুখা এলাকা পর্যন্ত সড়কটিতে হাঁটু পানি, তলিয়ে গেছে আশেপাশের এলাকাও। ঘর দরজা ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের ফল বাগানের গাছ মরে যাচ্ছে। ভাড়াটিয়ারাও থাকছে না, তারা একটা রিজন দেখাচ্ছে যে বর্ষাকালে রাস্তা ডুবে যায়, অনেক পানি। খাইয়া বাগার বোঝা যায় না, পড়ে যাওয়া লাগে, অনেক সময় পেছনদারক ধরিয়েও পড়ে যাওয়া লাগে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ায় ভোগান্তি যেন কমছেই না। নগরবাসীর লাইফলাইন শ্যামাসুন্দরী খালে পানি পড়ার পথ বন্ধ। এতে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আবহাওয়া অফিসেও এখন হাঁটু পানি। নষ্ট হয়ে গেছে, মোটর চলে না, গাড়ি পানি বেশি হয়ে গেছে। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ, আমরা ফার্মে কাজ করতে পারতেছি না, ব্যাগ যাইতেছি। সিটি কর্পোরেশন কোনো পরিকল্পনা নাই, সব অপরিকল্পিত, যার জন্য ড্রেন রাস্তার থেকে নিচা এবং ড্রেনের ভিতরে সব ময়লা আবর্জনা জাম হয়ে আছে। 23 মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া বিভাগ। ড্রেনের আউটফল সমস্যা থাকার কথা বলেই দায় এড়াতে চায় সিটি কর্পোরেশন। থেমে থেমে বিশেষ করে রাত্রেবেলা করে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে এবং এই সময়টাতে বজ্রপাতের সম্ভাবনাটাও বেশ বেশি। সুতরাং সব মিলিয়ে আগামী 23 তারিখ পর্যন্ত এই ধরনের পরিস্থিতি বিরাজমান থাকার সময়টাই বেশি। গঠনগত সমস্যা রয়েছে, যেটা আউটফলের দিকে পানিটা যাচ্ছে না। আমাদের প্রকৌশলী টিমও এটাই তাদের অবজারভেশন যে এখানে আউটফলের দিকে পানিটা যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না, স্লোপিংটা সেভাবে হয়নি। তা আমরা এটা অবশ্য পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদীভাবে এটা ঠিক করতে হবে। 2020 সালে 10 ঘন্টায় 433 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে পুরো নগরীতে সৃষ্টি হয় 100 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জলাবদ্ধতা। 205.70 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র 263 কিলোমিটার। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দীর্ঘ 2 মাস ধরে একের পর এক সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরাজগঞ্জের কুলিয়ারচর এবং বাগধুনাইল গ্রাম। 2 গ্রামের প্রভাবশালী 2 ব্যক্তির আধিপত্য বিস্তার এবং ইন্ধনের কারণে কোনোভাবেই মীমাংসা হচ্ছে না। প্রতিপক্ষের হামলা আতঙ্কে তাই গ্রাম ছাড়ার পাশাপাশি আত্মীয়দের দিয়ে আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন কুলিয়ারচরের গ্রামের বাসিন্দারা। ভ্যান, রিকশার পাশাপাশি মাথায় করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। এদের কেউই নদী ভাঙনের শিকার নন, বদলাননি বাসাবাড়িও। হামলা, লুটপাট আর অগ্নিসংযোগের ভয়েই বাড়ি ছাড়া গ্রামবাসী। ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের। পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায় 2 মাস ধরে কুলিয়ারচরের সাথে সংঘর্ষ চলছিল বাগধুনাইল গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার 2 গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালে নজরুল ইসলাম নামের এক কৃষক প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারায়। এরপরই কুলিয়ারচর গ্রামে হামলা, লুটপাট চালায় বাগধুনাইল গ্রামের বাসিন্দারা। প্রায় 2 মাস ধরে ওদের সাথে আমাদের এরকম কুলিয়ারচর গ্রামের সাথে চলছে। কুলিয়ারচর গ্রামের নেতৃত্ব দিচ্ছে আজম, রিদাউল, তাদের একটা বাহিনী আছে। সে বাহিনী দেওয়া এক পর্যায়ে তারা এখানে চাঁদাবাজি করে খায়। আইনের আশ্রয় চাই, এর উপযুক্ত বিচার চাই, আমরা তাদের ফাঁসি চাই, একান্ত মতামত তারা ফাঁসি চাই। দেশে বাড়িঘর কোবা মোবা থুয়ে যাবে, বইতে আমরা কিছু কই না। জীবন বাইকে দেয় ফিল্টারে খেলাই বেড়াইছে, কত গুণী মানসিক মাইকে থেলা চলে যায়, এত রাজনীতি করে। দিনভর হামলার পর রাতে আবারও প্রতিপক্ষের আক্রমণের ভয়ে বাড়ি ছাড়েন বেশিরভাগ মানুষ। লুটপাট থেকে রক্ষায় আত্মীয়দের দিয়ে বাড়ি থেকে সরিয়ে নেন আসবাবপত্র, গবাদি পশু।
মানুষ মরছে কি না মরছে ওরা নিজে হাতে মাইরে লয়া সব জিনিসপাতি লুটপাট করতেছে। সবাইকে কারবার করলাম, আমার স্বামীর কাছে চালের বস্তা দিয়ে দিছি, সব চালের বস্তা নিয়ে যাচ্ছে। দুইটা গ্রুপ যখন সমস্যা হইলো আমরা বাইরে গ্রাম লোক ফাঁকে চলে গেলাম। যাওয়ার পরে এ ধরনের একটা মার্ডার হয়ে গেল। এখন যার যার মতো বাড়ি ছেড়ে চলে গেছে এই গ্রুপের লোকজন। দুই গ্রামের প্রধান যদি তারা যদি শান্তি না রাখে তাহলে মুক্তি কেমন করে হবে? হচ্ছে দুই গ্রামের প্রধানকারী তো হিংসাম। পুলিশ জানায় দুই প্রভাবশালীর ইশারায় গ্রামবাসীদের সংঘর্ষ মীমাংসা করা যাচ্ছে না। গ্রামে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে লিয়াকত গ্রুপ আর আরেকটা হচ্ছে আপনার আজম গ্রুপ। এখন আমাদের এখানে একটা হত্যা মামলা হবে এবং এখানে অনেকে বলেছে যে অনেকের বাড়িঘর লুট হয়েছে। যদি সত্যিকার অর্থে লুট হয়ে থাকে সেটারও মামলা হবে। হওয়ার পরে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে অবশ্যই আমরা গ্রেফতার করব। আমরা যখন সমাধান দিচ্ছি তারা সমাধান মেনে নিচ্ছে, যখন তারা গ্রামে চলে আসতেছে তখন দেখা যাচ্ছে যে তারা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের মতো করে একজন এটা মানে অনুধাবন করতেছে, অন্যজন আবার সেই উস্কাই দিচ্ছে, এভাবে এটা লেগে আছে। আমরা নিয়মিত কাউন্সেলিং করব, যদি দেখা যায় কীভাবে সমাধান করেছে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে চলা এই সংঘর্ষে দুই গ্রামের বাসিন্দারা থানা ও আদালতে মামলা করেছেন 25টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দায়েরকৃত 2টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। আরেকটি মামলার শুনানি 25 মে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় 2 মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। অপর একটি মামলায় ভার্চুয়াল রিমান্ড শুনানি হবে 25 তারিখে। আইভীর পক্ষের আইনজীবী বলেন, হত্যা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন দেওয়ার এখতিয়ার রাখলেও তা মঞ্জুর করেননি। গত 9 মে একটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় আইভীকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন প্রদান করেছে একটা হত্যা মামলায়। এক দেশে দুইটা আইন থাকতে পারে না। এটা যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে থাকে তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও সেই মামলায় জামিন দিতে পারেন, তার এখতিয়ার আছেন। চুয়াডাঙ্গায় বাসাবাড়িতে রহস্যজনক আগুন জ্বলে উঠছে একেবারে হঠাৎ করেই। পুড়ছে পানির পাইপ, প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন এটি অলৌকিক। অবশ্য বিশেষজ্ঞদের ধারণা ফসফিন গ্যাস কিংবা কেমিক্যালের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ছে প্লাস্টিক সামগ্রী, কখনো জ্বলছে বৈদ্যুতিক তার কিংবা পানির পাইপ ও ট্যাঙ্ক। জামা কাপড় সহ বাদ যাচ্ছে না কোনো কিছুই। আলমডাঙ্গার থানাপাড়া এলাকার কলেজ শিক্ষক আক্তারুজ্জামান, তার বাড়িতে গত 6 মাস ধরে রহস্যজনক এই আগুন। স্থানীয়রা বলছেন প্রথমে শর্ট সার্কিট মনে হলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তবুও মেলেনি নিস্তার। আমরা প্রথমে তো কারেন্টের লাইনের মনে করছিলাম ফল্ট হয়েছে। আমি নিজেও বলছিলাম চাষা মনে বেশি বুঝি কিছু করেছে, ওই উল্টাপাল্টা কানেকশন দিয়েছে। এটার কতদিন বলা যায়? পুরো আরই অফিস আলোনায় পুরো প্রায় সম্ভবত 10-এর উপরে মিস্ত্রি, চুয়াডাঙ্গা থেকেও মিস্ত্রি এসে কাজ করেছে, কিন্তু কোনোভাবে কাজ হয় না। পরে আরই অফিসের ওই প্রধান ইঞ্জিনিয়ারই বলেছে আমাদের কাজ শেষ। মিটার এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে ওখানে নিচ্ছে, কিন্তু একই ঘটনা ঘটতে আছে। আল্লাহ পাকই জানে এটা কেমনে কি, কারণ হঠাৎ করে কি আপনার মানে আগুন ধরে যেতে পারে বাসায়, বলেন পানির ট্যাঙ্কিতেও নাকি আগুন ধরে গেছে। আকস্মিক আগুন ধরার খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এতে বাড়িটিতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। বিষয়টি অলৌকিক আখ্যা দিচ্ছেন কেউ কেউ। কোনো জিনিস অবশিষ্ট আত্মার নেই, একেবারে নিঃস্ব। এটা শিক্ষিত লোক, ভদ্র এবং তার ব্যক্তিগত শত্রু আছে বলে আমরা মনে করি। এটা তো নজির ঘটনা, এটা কারণ ঘটনা তো আমরা কোনো আমাদের ভাষায় কোনো শুনি নেই। এটা অদৃশ্য মতন একটা আমরা নিজের চোখে দেখছি আর প্রতিনিয়ত এরকম পড়ছি। এই ঘরে লোক ওই ঘরে বন্ধ করছে। আগুনের এই রহস্য এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিশেষজ্ঞদের ধারণা ফসফিন গ্যাস কিংবা কেমিক্যাল থেকে এমনটা হতে পারে। যদি মাটি থেকে মিথেন গ্যাস আসে, মিথেন গ্যাস সরাসরি আগুন ধরবে না, না জ্বালালে মিথেন গ্যাস আগুন ধরবে না। তবে যদি ফসফিন গ্যাস আসতে পারে মাটির ভিতর থেকে, ভূপৃষ্ঠ থেকে পানির সাথে ফসফিন গ্যাস আসতে পারে, সেটা ফসফিন গ্যাস সরাসরি বাতাসের সাথে আগুন ধরতে পারে, অথবা শর্ট সার্কিট থেকে হতে পারে, অথবা কোনো কেমিক্যালসের মাধ্যমে এটা হতে পারে। যদি এই ধরনের ঘটনা আরও ঘটে তাহলে অবশ্যই আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন, আমরা সরেজমিনে যেয়ে এটা তদন্ত করে দেখব। তদন্তের পরই আগুনের রহস্য উদ্ঘাটন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। নেত্রকোনা শহরে গড়ে উঠেছে শ্রম বিক্রির হাট। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে শ্রম বিক্রি করতে হাটে জড়ো হন শত শত মানুষ। দরদাম ঠিক হওয়ার পর দিনমজুরির কাজ করেন তারা, তবে প্রতিদিন ভাগ্যে কাজ জোটে না। মানবিক দিক বিবেচনায় শ্রমিকদের হাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
নেত্রকোনার তেরিবাজার মোড়। এখানে গড়ে ওঠা শ্রম বিক্রির হাটে এসেছেন ষাটোর্ধ্ব মুকুল মিয়া। দামদর ঠিক হলে কাজ করবেন দিনমজুরের, আর তাতেই দুমুঠো খাবার জুটবে 6 সদস্যের পরিবারে। কষ্ট করে চলি, একদিন হলে আরেকদিন হয় না, সরকার থেকে কোনো সাহায্য নেই। এমনি সব লোক আসে, ট্রেন থেকে আমি আর এই 500 লোকের মাঝে 200 যায়, 300 ফেরত যায়, তো কাজ নাই লোক থেকে। শুধু মুকুল মিয়া নয়, শ্রমের হাটে প্রতিদিন ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিক দিনমজুর। আশপাশের জেলা থেকেও হাজির হন তেরিবাজার মোড়ে। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করেন তারা। সহজেই যে কাজ মেলে তাও নয়, কখনো বৃষ্টিতে ভিজতে হয়, কখনো প্রখর রোদে পুড়ে অপেক্ষা করতে হয় মালিকের জন্য। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত চলে হাটের কার্যক্রম। কাজ না জুটলে বিষণ্ণ মনে ফিরতে হয় ঘরে। এসব শ্রমিক ধান বোনা থেকে শুরু করে খামারি, এমনকি গৃহস্থালির কাজও করেন। 400 থেকে 500 টাকায় শ্রম দেন 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। খুব কষ্টের সহিত লেখাপড়া করতেছি, পাশাপাশি কাজ করার লাগে, সংসারের আর্থিক অবস্থা খুব খারাপ। চলো না রে, বইয়ে তাহলে তো আর সুস্থই না, কোনো মতে দিন কাটাইতেছে। সরকার যদি কিছু সাহায্য হতে করতো আমরা একটু সুবিধা হইলো। আমাদের চয়েস মতো বা যাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে, টাকা পয়সার দরদামের সাপেক্ষে যাদের সাথে এটা মিলে, তো আমরা তাদেরকে নিয়ে যাই। মানবিক দিক বিবেচনায় শ্রমিকদের হাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা ওই জায়গাটা আগে দেখব যে ওখানে যদি আসলে শেড নির্মাণের কোনো সুযোগ থাকে তাহলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। পুরুষদের ক্ষেত্রে 65 ঊর্ধ্ব যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তো উনি বয়স্ক ভাতার আওতায় পড়বেন। রেজিস্ট্রেশন করলে আমরা ভাতাভুক্তির যতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো সুযোগ সুবিধাগুলো আসলে আমরা দিতে পারবো। শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বাড়াতে জেলায় কলকারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস এবং শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে, ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন বন্ধ থাকবে সব কার্যক্রম। জাতীয় রাজস্ব বোর্ড এই সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। বলা হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য নিরবিচ্ছিন্ন রাখতে ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন ছাড়া 5 থেকে 14 জুন পর্যন্ত সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ 10 দিন ছুটি ঘোষণা করেছে। এনবিআরের এই উদ্যোগের ফলে ঈদের দীর্ঘ ছুটিতে আমদানি রপ্তানিতে কোনো ধরনের স্থবিরতা দেখা দেবে না বলে আশা করা যাচ্ছে। হাটে নেওয়ার সময় সড়ক থেকে 37 গরু জব্দের জেরে রাজশাহীতে বিজিবির অফিস ঘেরাওয়ের চেষ্টা হয়েছে। দুপুরে মালিকপক্ষ এবং হাট ইজারাদার বিক্ষোভ করেন। তারা দাবি করেন, কোরবানি ঘিরে বিভিন্ন গ্রাম এবং হাট থেকে গরুগুলো সংগ্রহ করেছেন তারা। আর ছাড়পত্র নিয়েই দুপুরে 3টি নসিমনে 37টি গরু সিটি হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সবগুলো পশু জব্দ করেছে বিজিবি, পাঠানো হয় কাস্টমস অফিসে। বিজিবির ভাষ্য, পশুগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে, তাই জব্দ করেছেন তারা। কোরবানি উপলক্ষে নওগাঁয়ে জমতে শুরু করেছে পশুর হাট। এই মুহূর্তে মহাদেবপুরের মাতাজি হাটে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন, সরাসরি যোগ দিয়ে জানাবেন হাটের খবরাখবর। ছোটন, এখন তো আনুষ্ঠানিকভাবে হাট বসেনি, তার আগেই বেচাকেনা চলছে কিনা জানাবেন আমাদের, কি অবস্থা পশুর যোগান, দামের বিষয়ে এই তথ্য পেলেন জানাবেন। কলি আনুষ্ঠানিকভাবে আসলে হাট বসানোর বলতে নওগাঁর যেসব পশু বেচা কেনার হাট আছে সেগুলো সারা বছরই বসে, কিন্তু কুরবানি উপলক্ষে যে হাটগুলো সেটি শুরু হয়ে গেছে। আজকে আমি এই যে মাতাজি হাটে এসেছি, এখানে কানায় কানায় পূর্ণ 3 ধরনের ঠাঁই নেই। পশু বেচা কেনাও বেশ ভালো হয়েছে। আমরা সেই দুপুরের পর থেকে দেখছি যারা পশু কিনতে এসেছেন, বিশেষ করে ঢাকা চট্টগ্রামের যারা ব্যাপারী আছেন তারা ষাঁড় গরু কিনেছেন বেশিরভাগই আমরা দেখেছি, এবং স্থানীয়ভাবে যারা হাটে কুরবানি তাদের পছন্দ মতো পশু কিনতে এসেছেন তারাও বেশ স্বাচ্ছন্দ্যে পশু কিনেছেন। আজকের বাজারে ক্রেতা বিক্রেতারা উভয়েই খুশি, এবং বিক্রেতারা যেমনটি বলছেন যে গবাদি পশু পালনে বেশ খরচ বেড়েছে, সেই তুলনায় দাম বেশি না পেলে তারা লোকসানের মুখেই পড়বেন। অন্যদিকে যারা কিনতে এসেছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, কেননা এবারের যে সরবরাহ তাতে করে বেশ ভালো সরবরাহ হয়েছিল আজকের হাটে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে এই হাটগুলোকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকেও বেশ পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আগামী দিনে যেসব বড় বড় হাট রয়েছে যেমন চৌবাড়িয়া, ছাত্রা, দিঘির হাট, সেগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, ঈদের আগে
যেসব হাটগুলো আছে সেগুলোতে ব্যাপক নজরদারি রাখা হচ্ছে। ধন্যবাদ আপনাকে ছোট। পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে লিচু পাড়ছেন মেহেরপুরের বাগানীরা। দাবি, বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন কম, যা উৎপাদন হয়েছে তার মধ্যেও নষ্ট হয়েছে অনেক ফসলই, আর পুঁজি হারানোর শঙ্কায় তাই সময়ের আগেই নামাচ্ছেন বাগানীরা। গাছ থেকে লিচু নামানোর ধুম, তবে পরিপক্ক নয়, অপরিপক্ক লিচুই বাজারে নিয়ে যাচ্ছেন মেহেরপুরের চাষিরা। বাগানীরা বলছেন মৌসুমের শুরু থেকেই দেখা মেলেনি বৃষ্টির। তাপপ্রবাহের কারণে এবছর লিচু আকারে যেমন ছোট তেমনই নষ্ট হয়েছে স্বাদ। গাছে রাখলে লোকসান হতে পারে এমন শঙ্কায় আগেভাগেই নামানো হচ্ছে আটি জাতের লিচু। যে 4 দিন খরানি পড়লো, এই 4 দিনে খরানিতে আমাদের লিচু সব লসের খাতায়। সবটা লিচুই নষ্ট, কোনো লিচুই ভালো নেই। প্রপার বৃষ্টি না হলে লিচু কখনোই ভালো হবে না। প্রচণ্ড তাপে লিচু পুড়ে যাইছি, চাষি দাম পাইছে না, আর যে লিচু হয়েছে তাতে বাদ যাইছি, বেশি পচা বেড়ে যাইছি। অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে পাইকারদের আনাগোনাও কম। মৌসুমের শুরু হওয়ায় এই অপরিপক্ক লিচু বিক্রি হচ্ছে প্রতি 350 টাকা দরে। বাগানওয়ালাদের পর্যাপ্ত দাম পাওয়ার সত্ত্বেও তাদের লস হচ্ছে এবং আমরা যে কিনি বিক্রি করছি আমাদেরও প্রচুর লস হচ্ছে। 250-300 টাকা পণ কিনছি, কেনার পরে লিচু এতগুলো লিচু কেনার পরে দেখছি প্রত্যেকটা লিচুতেই পোকা, প্রত্যেকটা লিচুই নষ্ট। চিকিৎসকরা বলছেন অপরিপক্ক এই ফল মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে ভোক্তাকে। পেটের অসুখ হতে পারে, যেমন ডিসেন্ট্রি, ডায়রিয়া, অ্যালার্জি হতে পারে। এক্ষেত্রে আমাদের সবসময় উচিত ফলটা গাছে পাকিয়ে খাওয়া অথবা ভালো করে ধৌতকরণ বা এগুলো মেনটেন করে খাওয়া উচিত। ফলের ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে নামানো ও বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। গায়ের কাটাগুলো একটু লেপটে যাবে বা মসৃণ হয়ে যাবে, তখন সেটা পরিপক্ক হবে বলে আমরা জানি। আমাদের পরামর্শ একটু দেরি করে পরিপক্ক হওয়ার পরে তারা গাছ থেকে লিচু সংগ্রহ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর মেহেরপুরে 725 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ঝালকাঠিতে মুগ ডালের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভালো দাম পাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে মুগ ডাল চাষ। বাড়ি মুগ এবং বিনা মুগ 4 ও 6 জাতের মুগ ডালে ভরে উঠেছে 4 উপজেলার 2600 হেক্টর জমি, যার বাজার মূল্য 40 কোটি টাকা। ফলন আসার পরে 3 ধাপে ডাল উত্তোলন করতে পারছেন নারী ও পুরুষ কৃষকরা। আমরা মুগ ডাল চাষ করার জন্য খুব আগ্রহী, আর চাষ করতেছি। সাথে কর জায়গায় আমাদের ফলন খুব ভালো হয়েছে, বৃষ্টি হয়েছে বা ফসল ভালোই হয়েছে। আমার নিজের মেশিন দিয়ে চাষ করছি, তাতে আমার খরচ কম হয়েছে। কৃষি অধিদপ্তর বলছে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে, ব্যবহার বেড়েছে প্রযুক্তির, এতে ফলন বেড়েছে। মুগের বাজার দর বেশ ভালোই আছে। আমরা আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা লাভবান হবে। এবং এই সংক্রান্ত অন্যান্য যে প্রযুক্তিগত বিষয় আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবসে তাদেরকে জানানোর চেষ্টা করছি, যাতে করে তারা এই মুগের ফসল আবাদেও একটা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে 27 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ বেশি হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।